সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। দীর্ঘদিন আমাদের এই অনলাইন ক্লাস শুরু হয়েছে এবং কতদিন চলবে তাও আমরা জানি না। যতদিন না করোনা ভাইরাস আমাদের থেকে বিদায় নেবে ততদিন আমাদের এই অনলাইন ক্লাস চালু থাকবে। আর তোমরা যে যেখানে আসো ঘরে বসে আমাদের সাথে তোমরা অঙ্কগুলো করবে, প্র্যাকটিস করবে। আশা করি তোমরা ভালোভাবেই এগুলো প্র্যাকটিস করতে পারবে। তাই আমি তাপস কুমার শাখারি, বিভাগীয় প্রধান, হিসাব বিজ্ঞান বিভাগ, তোমাদেরকে আবারও স্বাগত জানাই। আজকের বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্র, শ্রেণী একাদশ এবং অধ্যায় 2-এর জাবেদা ও হিসাবের শ্রেণী নিয়ে আলোচনা। তাই বোর্ডে লেখা আছে আমরা কি নিয়ে আলোচনা করব, সে বোর্ডটা একটু দেখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে অঙ্কটা করব তোমাদের এই পাঠ্য বইয়ের, আমরা যে বইটির কথা বলেছিলাম সালাম স্যারের বই, সালাম আমিন স্যারের বই, সেই বইয়ের অধ্যায় 2-এর 4 নম্বর অঙ্কটা। তাই প্রথমে আমি অঙ্কটা আগে পড়ব, তারপরে অঙ্কটা বোঝাবো, এরপরে বোর্ডে করে দেবো এবং তোমরা সেই মোতাবেক প্র্যাকটিস করবে বাদ বাকি অঙ্কগুলো। তাই চলো আমরা সেই অঙ্কটা পড়ি। হিসাবের শ্রেণী ও জাবেদা। আমাদের আজকের বিষয়বস্তু আছে হিসাবের শ্রেণী ও জাবেদা, 4 নম্বর অঙ্ক, অধ্যায় 2-এর। জনাব জারিন একজন আয়কর উপদেষ্টা। তিনি 2017 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 80,000 টাকা নিয়ে ট্যাক্স কনসালটেন্সি নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন। উক্ত সময় অন্যান্য লেনদেন ঘটনাগুলো নিম্নরূপ ছিল। অর্থাৎ জনাব জারিন একজন আয়কর উপদেষ্টা এবং তিনি একটি ট্যাক্স কনসালটেন্সি ফার্ম খোলেন এবং সেখানে তিনি ব্যবসা প্রতিষ্ঠা চালু করেন সেটা দিয়ে। তাই তিনি নগদ 80,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছিলেন এবং জানুয়ারি 2 তারিখে কী বলছে, জানুয়ারি মাসের অফিস ভাড়া প্রদান করা হলো 5,000 টাকা। আমরা আগেই জানি যে যদি কোনো মাসের শুরুতে সেই মাসে ভাড়াটা প্রদান করে তাহলে সেটাকে আমরা অগ্রিম বলি। তাহলে এটাও কিন্তু আমরা জানুয়ারি মাসের 2 তারিখে সংগঠিত হয়েছে, অর্থাৎ জানুয়ারি মাসের অগ্রিম হয়েছে। 5 তারিখে বলছে অফিসের জন্য একটি কম্পিউটার ক্রয় করা হলো 40,000 টাকা দিয়ে। কম্পিউটার ক্রয় অফিসের জন্য ক্রয় করলে সেটাকে অফিস সরঞ্জাম আমরা বলবো। তাই এটা আমাদের অফিস সরঞ্জাম। আমি আগে সামারিটা বলছি, এরপরে আমরা ম্যাথটা বোর্ডে করিয়ে দেব। 6 তারিখ বলছে 10,000 টাকা বেতনে একজন অফিস সহকারী নিয়োগ করা হলো। 10,000 টাকা বেতনে একজন অফিস সহকারী নিয়োগ করা হলো। এটা কোনো লেনদেন না, কারণ এখানে কোনো আর্থিক অবস্থার কোনো ঘটনা ঘটে নাই, শুধু নিয়োগ করা হয়েছে, টাকা পয়সা দেওয়া হয়নি। 10 তারিখে সেতুকে নগদে আয়কর পরামর্শ দেওয়া হলো। অর্থাৎ সেতু নামে একজন ব্যক্তিকে নগদ টাকা দিছে এবং নগদ টাকা তাকে আয়কর পরামর্শ দেওয়া হয়েছে। স্বামীকে ধারে 10,000 টাকার আয়কর পরামর্শ দেওয়া হলো। এরপর স্বামীকে ধারে আয়কর পরামর্শ দিয়েছে, অর্থাৎ এটা আমার বিবিধ দেনাদার বা প্রাপ্য হিসাব তৈরি হয়েছে, এটা আয়ের উপর বকেয়া। 20 তারিখে বলছে আয়কর পরামর্শ প্রদান করে 20,000 টাকা পাওয়া যাবে এই মর্মে তার সাথে চুক্তি সম্পাদন করলো। তাহলে চুক্তি সম্পাদন করলে কিন্তু আমাদের টাকা পয়সা যায় না, তাই এটা লেনদেন নয়। অনাদায়ী পাওনা ধার্য করা হলো। অনাদায়ী পাওনা ধার্য হয় সাধারণত বিবিধ দেনাদারের উপরে, আর এটা আমার ব্যবসার জন্য একটা ক্ষতি, তাই অনাদায়ী পাওনাকে আমরা সাধারণত জাবেদায় ডেবিট করি। ইতিপূর্বে আমরা জাবেদা সম্পর্কে অনেকগুলি ক্লাস নিয়েছি, তাই এখন সৃজনশীলের আমরা চলে আসছি। তাই আজকে সৃজনশীলের 4 নম্বর অঙ্কটাই পড়ছি। ধারে একটি চেয়ার ক্রয় করা হলো। চেয়ার মানে আসবাবপত্র, তাহলে আমার ক্রয় করা হয়েছে ধারে।
যখনই ক্রয় করা হয় তখন প্রদেয় হিসাব তৈরি হয় বা পাওনাদার তৈরি হয়। অফিস সহকারী জানুয়ারি মাসের বেতন প্রদান করা হলো, অর্থাৎ বেতন প্রদান, কোনো একজন অফিস সহকারীকে বেতন প্রদান অর্থাৎ বেতন খাতে খরচ হয়েছে। উপযুক্ত আমাদের করণীয় কাজ কি কি? উপযুক্ত যে সকল ঘটনা লেনদেন নয় তাদের সমষ্টি নির্ণয় করো। তাহলে বুঝতেই পারছো, আমি ইতিপূর্বে বলেছি যে কোনগুলো লেনদেন না, তার সমষ্টিটা নির্ণয় করব আমরা। দ্বিতীয় কথা বলছে 1 থেকে 10 তারিখের লেনদেনগুলোর সাথে জড়িত হিসাব সমূহের আধুনিক পদ্ধতির শ্রেণী বিভাগ করো। অর্থাৎ শ্রেণী বিভাগটা করে আমাদের দেখাতে হবে 1 থেকে 10 তারিখের ভিতরে। 15 থেকে 31 তারিখের লেনদেনগুলো জাবেদা দাখিলা দেখাও। গ নম্বরে বলছে 15 থেকে 31 তারিখের লেনদেনগুলো জাবেদা। তাহলে আমরা এখন বোর্ডের দিকে খেয়াল করব। আমরা 4 নম্বর অঙ্কটার বোর্ডে আমরা সলিউশনটা করে দেব। ক নম্বরে আমার চেয়েছে উপযুক্ত লেনদেনগুলো ঘটনা লেনদেন নয় তাদের সমষ্টি, লেনদেন নয় তাদের সমষ্টি নির্ণয়। অঙ্ক নম্বর 4 ক, যে সমস্ত ঘটনা লেনদেন নয় তাদের সমষ্টি নির্ণয়। তারিখ, বিবরণ, টাকা। শিক্ষার্থী, আমি যেভাবে করছি ঠিক তোমরা এভাবেই বোর্ডে করবে, তোমাদের খাতায় প্র্যাকটিস করবে এভাবেই। ক নম্বরে আমার বলছে যে সমস্ত ঘটনা লেনদেন নয় তাদের সমষ্টি নির্ণয় করো। আমি ইতিপূর্বে বলেছি যে কোনটা লেনদেন নাই, তাই আমরা নতুন করে, যেহেতু সৃজনশীল আমাদের এটা প্রথম ক্লাস, তাই সৃজনশীলের অঙ্কগুলো কিভাবে করতে হয় সেগুলো তোমাদের একটু ভালো করে জানতে হবে। এখানে 10,000 টাকা বেতনে একজন অফিস সহকারী নিয়োগ। 6 নম্বর 2017 জানুয়ারি 6 একজন অফিস সহকারী নিয়োগ। নিয়োগ 10,000 টাকা। এটা তোমাদের পাঠ্য বইয়ের অঙ্ক। এরপরে চুক্তি সম্পাদন করা হলো 20 তারিখে। বলছে আয়কর পরামর্শ প্রদানে 20,000 টাকা পাওয়া যাবে এই মর্মে তানিয়ার সাথে চুক্তি সম্পাদন করলো। চুক্তি সম্পাদন, আয়কর পরামর্শ প্রদানের চুক্তি সম্পাদন। টাকার পরিমাণ 20,000। তাহলে এখন আমরা যোগ করে দেব 30,000 টাকা। অর্থাৎ এই 30,000 টাকাই আমার লেনদেন নয়। তাহলে যে সমস্ত ঘটনা লেনদেন নয় তাদের সমষ্টি নির্ণয় কিভাবে করতে হয় তোমরা একটু বোর্ডে খেয়াল করো ভালো করে। প্রথমে আমার জানুয়ারির 6 তারিখে একজন অফিস সহকারী নিয়োগ, এটা কোনো টাকা পয়সা যায় নাই, শুধু নিয়োগ দেওয়া হয়েছে, তাই এটা লেনদেন নয়। এবং 20 তারিখে আয়কর পরামর্শ প্রদানের চুক্তি সম্পাদন, এটা কোনো টাকা পয়সা আমাদের যায় নাই বা আসে নাই, তাই এটাও কোনো লেনদেন নয়। তারপর টোটাল যোগ করলে 20 আর 10 30,000 টাকা আমার সমষ্টিটা নির্ণয় করা হলো সর্বমোট।
এখানে তুমি লিখে দিতে পারো সর্বমোট 30,000 টাকা। ভালো করে দেখো, বাসায় প্র্যাকটিস করবে তোমাদের এই বইয়ের 4 নম্বর অঙ্কটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা ক নাম্বার মুছি, এখন আমরা ক্ষয় চলে যাব। হতে বলছে 1 থেকে 10 তারিখের লেনদেনগুলোর সাথে জড়িত হিসাব সময়ের আধুনিক পদ্ধতিতে শ্রেণী বিন্যাস করো। 1 থেকে 10 তারিখ। তাহলে আমরা আধুনিক পদ্ধতি হিসাবে শ্রেণী বিন্যাস, তারিখ, এখানে বিবরণে ঘর দেওয়া যায়, বিবরণে আমাকে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট এটা না লিখে অমুক হিসাব তমুক হিসাব, অর্থাৎ হিসাব খাত, আমরা এখানে হিসাব খাতটা লিখতে পারি হিসাবে শ্রেণী। তাহলে 1 তারিখে দেখো বলছে যে জানুয়ারির 1 তারিখে নগদ 80,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন। 2017 তাহলে হিসাব খাতটা আছে নগদান হিসাব আর মূলধন হিসাব। যেহেতু এখানে ডেবিট ক্রেডিট নির্ণয়ের কথা বললে, আমরা হিসাব খাতে নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করলে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট হয়, সেখানে আমরা লিখবো নগদান হিসাব মূলধন হিসাব। নগদান হিসাবটা আমাদের অ্যাসেট, মূলধনটা আমার অনার্স ইকুইটি। তাহলে নগদান হিসাবকে আমরা হিসাবের শ্রেণী আমার সাধারণত 5টা: সম্পদ, আয়, ব্যয়, দায় এবং মালিকানা সত্ত্ব। এই সম্পদ, আয়, ব্যয়, দায়, মালিকানা সত্ত্বের ভিতরে কোনটা কোন হিসাব পড়ে সেটা আমরা লিখব। তাহলে এখানে নগদান হিসাবটা হচ্ছে সম্পদ হিসাব, মূলধন হিসাবটা হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব। তাহলে 1 তারিখে আমার ঠিক এভাবে তোমরা করবে পরীক্ষার খাতায়। 1 তারিখেরটা আমাদের শেষ হয়ে গেল। এরপর 2 তারিখে বলছে জানুয়ারি মাসের অফিস ভাড়া প্রদান করা হলো। জানুয়ারি 2, যা অফিস ভাড়া প্রদান, অগ্রিম অফিস ভাড়া ডেবিট, অগ্রিম অফিস ভাড়া আর নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব। তাহলে অগ্রিম অফিস ভাড়া সম্পদ, নগদান হিসাবও আমার সম্পদ, সম্পদ হিসাব সম্পদ হিসাব।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিন্তু আমি যেভাবে অঙ্ক করছি ঠিক এভাবেই অঙ্ক করবে, এর বাইরে তোমরা কিছু করতে যাবে না এবং সুন্দরভাবে বোঝায় অঙ্কগুলো করা হচ্ছে। এরপরে বলা হচ্ছে অফিসের জন্য একটি কম্পিউটার ক্রয় করা হলো এত টাকা দিয়ে। কম্পিউটার, অফিসের জন্য কম্পিউটার করলে এটা অফিস সরঞ্জাম বলা হয়। অফিস সরঞ্জাম ডেবিট বা অফিস সরঞ্জাম হিসাব, নগদান হিসাব। দেখো, অফিস সরঞ্জাম এটা আমার সম্পদ, নগদান হিসাব এটা আমার সম্পদ। ভালো করে খেয়াল করো, অফিস সরঞ্জাম হিসাব এবং নগদান হিসাব। অফিস সরঞ্জাম আমার যেহেতু স্থায়ী সম্পদ, কিন্তু আমরা এখানে স্থায়ী সম্পদ লিখতে পারবো না। নগদান হিসাবটা আমার চলতি সম্পদ, চলতি সম্পদেও আমরা চলতিটাও লিখতে পারবো না, অর্থাৎ দুটোই সম্পদ হিসাব। সম্পদ হিসাব আমার আগেই বলেছি যে আমাদের হিসাবের শ্রেণীটা 5 ভাগে ভাগ করা হয়েছে: সম্পদ, আয়, ব্যয়, দায় ও মালিকানা সত্ত্ব। এই 5টার ভিতরে কোনটা কোনটা পড়ে সেটা আমাদের দেখতে হবে। তাহলে 5 নম্বর আমার শেষ। 6 নম্বরে বলছে 10,000 টাকা বেতনে একজন অফিস সহকারী নিয়োগ, এটা কোনো লেনদেন না, এটা আমাদের আসবে না। এবার 10 নম্বরে বলছে সেতুকে নগদে আয় করার পরামর্শ দেওয়া হলো, অর্থাৎ সেতুকে পরামর্শ দিয়ে নগদ টাকা পাওয়া গেল। নগদান হিসাব ডেবিট, যেহেতু এটা সেবামূলক প্রতিষ্ঠান তাহলে এটা সেবা আয় ক্রেডিট। তাহলে নগদান হিসাব এবং সেবা আয় হিসাব। নগদান হিসাব, সেবা আয় হিসাব। তাহলে এটা আমার নগদান হিসাবটা আমার সম্পদ, সেবা এটা আমার আয় হিসাব। এটা আমার খ নম্বরের কোশ্চেনের অ্যান্সার। তাহলে ভালো করে তোমরা একটু দেখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা খ নম্বরের অ্যান্সারটা পেয়ে গেলাম। এবার আমরা গ নম্বরে চলে যাব। এটাই আগেই বলেছি, এটা আমাদের প্রথম সৃজনশীল ক্লাস একাদশ শ্রেণীর জন্য। এই একাদশ শ্রেণীর জন্য এটা আমরা যদিও করি, কিন্তু এটা দ্বাদশ শ্রেণীর জন্য উপযোগী। এই দ্বাদশ শ্রেণীর স্টুডেন্টরা এই অঙ্কটা ফলো করলে তাদের রিভিশনটা হয়ে যাবে এবং তাদের উপকারে আসবে। আশা করি তোমরা ফার্স্ট ইয়ার যারা এবার প্রথম বর্ষে ভর্তি হয়েছো তাদের জন্য তো খুবই ইফেক্টিভ এবং দ্বাদশ শ্রেণীর জন্য ইফেক্টিভ। 2টা শ্রেণী মোটামুটি দেখতে পারে ক্লাসটা, তাহলে রিভিশনটা হয়ে যাবে তাদের। আর একাদশ শ্রেণীর জন্য এটা তাদের প্রথম অঙ্ক। 9, 10-এ যতটুকু করেছে তার থেকে এখানে ভিন্নতা তো অবশ্যই আছে, কিন্তু সিমিলারিটিও আছে, এদের সাথে মিল আছে অঙ্কের। তাই তোমরা অতি সহজেই বুঝতে পারবে এবং অঙ্কটা ধরতে পারবে এবং বাসায় প্র্যাকটিস করতে পারবে আশা করি। তাই সে আলোকে এখন আমরা গ নম্বরে চলে যাব। গ
গ নম্বরে আমার কী চেয়েছে, এটা আমি আগেই বলেছি তোমাদের পাঠ্য বইয়ের সালাম স্যারের বইয়ের 4 নম্বরের অধ্যায় 2-এর 4 নম্বরের সৃজনশীল অঙ্ক। তাই সৃজনশীল প্রথম অঙ্কটা তোমরা একটু ভালো করে দেখবে। গ নম্বরে বলছে 15 থেকে 31 তারিখের লেনদেনগুলোর জন্য জাবেদা দাখিলা দেখাও। শিক্ষার্থী তোমরা জাবেদা সম্পর্কে অনেক ভালো বোঝো, অনেক ভালো জানো, কারণ 9, 10 2টা বছর খুব আকারে করছো। তবু এখানে অনেক বললাম যে আগেই বলেছি যে অনেক ভিন্নতা আছে, সেই ভিন্নতা তোমরা ভালো করে প্র্যাকটিস না করলে জানতে পারবে না। আর আমি মনে করি জাবেদাই সবচেয়ে কঠিন বেশি। যে জাবেদায় ভালো সে অঙ্ক করতে পারবে ভালো, যে জাবেদায় খারাপ সে অঙ্ক ভালো করতে পারবে না, এটা গ্যারান্টি। কারণ জাবেদা হিসাবের প্রাথমিক বই, জাবেদার উপরে ভিত্তি করেই আমাদের সব কিছু করতে হয়। তাই চলো আমরা এখন যাই জাবেদা। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা বা রেফারেন্স নাম্বার দিতে পারো, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আমাদের জাবেদার ছক এটা সম্পর্কে তোমরা অনেক অভিজ্ঞ, তাই এটা নিয়ে আর বেশি বর্ণনা করলাম না। এখন আমরা জাবেদায় চলে যাব। 15 থেকে 31 তারিখের লেনদেনগুলো জাবেদা দাখিলা দেখো। 15 তারিখে আমাকে কি বলছে দেখা যাক। বলছে স্বামীকে ধারে 10,000 টাকার আয়কর পরামর্শ দেওয়া হলো। ধারে দেওয়া হয়েছে, এটা আমার সম্পদ হিসাবে রয়ে গেছে, তাই সম্পদটাকে আমরা ডেবিট করবো, অর্থাৎ প্রাপ্য হিসাব স্বামী ডেবিট আর সেবা আয় ক্রেডিট। 2017 জানুয়ারি 15 প্রাপ্য হিসাব স্বামী। এখানে আমরা ডেবিট লিখলেও চলে, না লিখলেও চলে, তারপরেও বোঝার সুবিধার জন্য ডেবিট কথাটা লিখে দিলাম, কারণ ডেবিট ক্রেডিট টাকা ওখানে আছে লেখা। স্বামী ডেবিট, সেবা আয় টাকার পরিমাণ 10,000। তাহলে প্রাপ্য হিসাব স্বামী ডেবিট, সেবা আয় হিসাব ক্রেডিট, টাকার পরিমাণ 10,000। এরপর বলছে আয়কর পরামর্শ প্রদানে 20,000 টাকা, এটা চুক্তি সম্পাদন করা হয়েছে, এটা আমাদের কোনো জাবেদা না, কারণ এটা আমাদের লেনদেন নয়, তাই এটা জাবেদার ভিতরে আসবে না। এরপর 22 তারিখে বলছে অনাদায়ী পাওনা ধার্য করা হলো 1,000 টাকা। আমরা আগেই বলেছি অনাদায়ী পাওনাটা ধার্য করা হয় প্রাপ্য হিসাবের উপর বা দেনাদারের উপরে। অনাদায়ী পাওনাটা যেহেতু আমাদের ক্ষতি, সেহেতু অনাদায়ী পাওনাকে আমরা ডেবিট করব, আর প্রাপ্য হিসাবটা কমে যাচ্ছে, সম্পদ কমে গেলে ক্রেডিট। তাহলে আমরা 22 তারিখে চলে যাব অনাদায়ী পাওনা হিসাব। পাওনা হিসাব প্রাপ্য হিসাব, টাকার পরিমাণ 1,000। তোমরা ভালো করে দেখো,
তাহলে অনাদায়ী পাওনা হিসাব আর প্রাপ্য হিসাব। এরপরে 25 তারিখে বলছে ধারে একটি চেয়ার ক্রয় করা হলো। ধারে চেয়ার ক্রয় করা হয়েছে, যেহেতু দেনা হয়ে গেছে আমরা চেয়ারকে আমরা আসবাবপত্র ধরবো, তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ 5000। এরপরে অফিস সহকারী জানুয়ারি মাসের বেতন প্রদান করা হলো। 31 তারিখে বলছে অফিস সহকারী জানুয়ারি মাসের বেতন প্রদান করা হলো। আমরা জানি যে খাতে আমরা খরচ করবো সেই খাতটাকে ডেবিট করব, আর নগদান হিসাবটাকে ক্রেডিট করবো, যেহেতু নগদেই বেতনটা প্রদান করতে হয়। বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। $10,000। এই ছিল আমাদের 4 নম্বর অঙ্কের মোটামুটি সলিউশন। মোটামুটি আমরা সলিউশন করে দিলাম পুরো অঙ্কটাই। তোমরা বাসায় এটা প্র্যাকটিস করবে এবং ভালো করে জানবে। এর পরবর্তীতে আমরা অন্য একটা অঙ্ক চলে যাব। এরপর আমরা 6 নম্বর অঙ্কে চলে যাব। দেখা যাক 6 নম্বর অঙ্কটা আমরা পড়ি আগে, তারপরে অঙ্কটা সলিউশন কত দূর করা যায় দেখা যাবে। 6 নম্বর অঙ্কে বলছে জাবেদা এবং খতিয়ান। 6 নম্বর অঙ্কের ভিতরে লেখা আছে আকাশ চৌধুরী একজন আইনজীবী। 2017 সালের 1 মার্চ তারিখে তিনি নগদ 40,000 টাকা এবং 20,000 টাকার আইন বই নিয়ে ব্যবসা শুরু করেন। উক্ত মাসে তার প্রতিষ্ঠানে নিম্নলিখিত লেনদেনগুলো সংগঠিত বা সম্পাদিত হয়েছিল। তাহলে মার্চের 2 তারিখে বলছে সোনালী ব্যাংকে একটি চলতি হিসাব খোলা হলো। আমরা জাবেদা জানি সোনালী ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 5 তারিখে বলছে চেকে আইন বই ক্রয় করা হলো। চেকে যখনই ক্রয় করা হয় তখন ব্যাংক থেকে টাকা যায়, অর্থাৎ আইন বই বা পুস্তক হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। 8 তারিখে বলছে একজন মক্কেলের কাছ থেকে সে প্রদত্ত সেবার জন্য চেক প্রাপ্তি 5,000 টাকা। চেক পেয়েছি আমরা মক্কেলের সেবা আয় বাবদ, তাহলে চেক পাইলে আমার নগদ টাকা সামিল। বর্তমানে আমরা নগদ টাকা সামিল মনে করি না, এটা আমার ব্যাংক হিসাব ডেবিট করতে হয়। ব্যাংক হিসাব ডেবিট এবং সেবা আয় ক্রেডিট। 15 তারিখে বলছে একজন মক্কেলের নিকট হতে অগ্রিম পাওয়া গেল। অগ্রিম পাওয়া গেলে এটা আমার দায় হয়ে যায়, অর্থাৎ নগদান হিসাব ডেবিট, অগ্রিম সেবা আয় ক্রেডিট। এটা আমি জাবেদার কথা বলছি। এরপরে 28 তারিখে বলছে পুরাতন আইন বই বিক্রয়, বই বিক্রয় করলে আমরা টাকা পেয়েছি, অর্থাৎ নগদান হিসাব ডেবিট, আইন বই হিসাব ক্রেডিট। এখানে বিক্রয় কতটা লেখা যাবে না, কারণ বিক্রয় কতটা লিখলে বিক্রয় এবং আইন বই দুইটার ভিতরে একটা ফ্র্যাকশন তৈরি হয়, যে কারণে বিক্রয় কতটা লেখা যায় না। আমার কোশ্চেন চেয়েছে আইন বইয়ের সমাপনী মূল্য নির্ণয় কর। খ নম্বরে চেয়েছে 1, 8, 15, 28 তারিখে লেনদেনগুলির জাবেদা, যেটা আমি জাবেদাগুলো বলেছি। এটা খুবই সহজ। উপযুক্ত লেনদেনগুলো গ নম্বরে বলছে উপযুক্ত লেনদেনগুলো অবলম্বনে নগদান হিসাব, ব্যাংক হিসাব এবং মূলধন হিসাব প্রস্তুত করো। এটা খতিয়ান। এই খতিয়ানটা তোমরা অবশ্যই পারবে, তোমাদের বাসার কাজ থাকবে 6 নাম্বার। প্রিয় শিক্ষার্থী, তোমাদের বাসার কাজ থাকবে 6 নাম্বার এবং 20 নাম্বার। 20 নাম্বারের অঙ্কটার অ্যান্সারটা কী চেয়েছে দেখা যাক। প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো।
উপস্থিত লেনদেনগুলোর মধ্যে ব্যাংকে সংক্রান্ত লেনদেনগুলো জাবেদা দাখিলা দেখাও। প্রদত্ত প্রতিটি লেনদেনের জন্য হিসাব সমীকরণ করে তা প্রমাণ করো। অর্থাৎ হিসাব সমীকরণ চলে আসছে আমার এখানে। তাই এই 20 নম্বর অর্থাৎ 6 নম্বর এবং 20 নম্বরের অঙ্কটা তোমাদের বাসার কাজ থাকবে, এই দুইটা অঙ্ক। তাই এই কোভিডের ভিতরে অর্থাৎ করোনার ভিতরে তোমরা বাসায় বসে অবশ্যই আমরা মনে করি যে অঙ্কগুলো প্র্যাকটিস করছো, কারণ তোমাদের এভাবে সময় চলে যাবে, বাসায় অঙ্ক না করলে পারবে না, এবং এরই ভিতরে হয়তো আমরা পরীক্ষাও নিয়ে নেব তোমাদের অনলাইনে। তাই আমরা যে অঙ্কগুলো করাই তোমাদের এর ভিতর থেকেই পরীক্ষায় থাকবে সাধারণত। আর বাসায় বসে সময় নষ্ট না করে বাসায় অবশ্যই তোমরা অঙ্ক করবে, বই পড়বে এবং সামাজিক দূরত্ব বজায় রেখেই সব কিছু করবে, মুখে মাস্ক ব্যবহার করে বাইরে যাবে। সেই পর্যন্ত আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তোমরা সে পর্যন্ত ভালো থাকো, শুভকামনা রইল তোমাদের জন্য।